এটা আমাদের 38th অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 38তম অ্যানিভার্সারি। দোয়া করবেন আমাদের জন্য। তার জ্বর এসে গিয়েছিল। বেবি ভালো আছো? বজিকা এটা কি? এই ভিডিও শেষে আমি আপনাদেরকে যত ধরনের যা যা শিখলাম এখানে, টিপস, ট্রাভেলে সেফটি কীভাবে থাকা যায় না থাকা যায়, সেগুলো ডিসকাস করব। গত এক সপ্তাহ ধরে মেক্সিকোর এ মাথা থেকে সে মাথা ঘুরে বেড়াচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল-ফারুক বলছি ক্যানকুন থেকে। এই পাখিগুলি ভীষণ টেরিটোরিয়াল। আমি যতবার ড্রোন উড়িয়েছি এরা আমাকে অ্যাটাক করেছে, আমার ড্রোনকে অ্যাটাক করেছে। আর এই কৃষ্ণচূড়ার লাল রং, গাছে গাছে আগুন ধরে গেছে। যেমন গরম তেমনি এই ফুলের রং। সুবহানাল্লাহ, বিউটিফুল। আমরা আছি এই হোটেলে। গত রাতে থেকেছি, আজ রাত থাকবো, কাল সকালে আমাদের ফ্লাইট। যেহেতু এই হোটেলে রান্নার সুযোগ সুবিধা আছে, তাই আমরা নিজেরাই রান্না করছি। আমরা গতকাল আমাদের ডিনার নিজেরাই রান্না করেছি। আজ এখানে সকালে ডিম বয়েল করছি। সেদ্ধ ডিম, কলা আর রুটি হবে আমাদের ব্রেকফাস্ট আজকে। লম্বা সময় যখন বেড়াতে আসি তখন আমি চেষ্টা করি ব্রেকফাস্ট হোটেলে করে নিতে। যদি হোটেলে ব্রেকফাস্ট অফার না করে তাহলে আমি রুটি, কলা এটা তো খাওয়া যায়। আর ডিম তো প্রয়োজন, কারণ প্রোটিন দরকার। তখন আমরা কি করি, যদি হাঁড়ি পাতিল না থাকে তাহলে যে কফি মেকার আছে তার ভিতরে ডিম দিয়ে পানি দিয়ে চালু করে দেই এবং সেটা দিয়েই ডিম সিদ্ধ হয়ে যায়। তো কাজেই নিজের হাতে রান্না করে খাওয়াটা তো অসাধারণ। আপনি হেলদি, সাশ্রয়ী, আর আপনি জানেন আপনি কী খাচ্ছেন। আর যখন নাকি মানুষ রেঁধে দেয়, ইউ ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। আর বিশেষ করে অপরিচিত জায়গায় আপনি তাদের রেপুটেশন সম্পর্কে কিছুই জানেন না। তো যাই হোক, অথবা যদি সেটাও না থাকে তাহলে সিরিয়াল, আমি প্রয়োজনে সিরিয়াল আর পানি মিশিয়েও খেতে পারি যদি দুধ অ্যাভেলেবল না থাকে, সেটাও আমার চলে। কারণ ট্রাভেল করতে এসে আপনি এত পিকি হওয়া যায় না, তখন যেটা অ্যাভেলেবল সেটাই খেতে হয়, নাহলে আপনি ট্রাভেলার হতে পারবেন না, আপনি ট্রাভেল এনজয় করতে পারবেন না। এদের চোখ খুবই মায়াকাড়া, অনেক সুন্দর। কালো পাখি, নামটা আমার জানা নাই, লোকাল একটা পাখি হবে। বুঝলাম না, এই দেশে প্রায় দেখি গাছে গাছে ফল হয়ে আছে, কিন্তু সেগুলো সাধারণত কেউ খায় না, পেড়ে খায় না। মনে হয় যেন পাখিদের জন্যই রেখে দেয়। আই ডোন্ট নো। এই যে কত একটা দামি ফল হয়ে আছে, কিন্তু কেউ খায় না। স্বাস্থ্যকর। কলা আর পাউরুটি সব জায়গায় পাওয়া যায়। যাই হোক, ইভেন লাঞ্চ, ডিনারের জন্য আপনার যে ভাত কিনতে পাওয়া যায় ছোটো প্যাকেটে, এটা 5 মিনিট পানিতে বয়েল করলেই ওটা হয়ে যায়। এটা আসলে সব মশলা টশলা মাখিয়ে একদম অনেক সুস্বাদু খেতে, এটা আপনি এনজয় করবেন। আর সিম্পল সি ফুড, শ্রিম্প যদি পান, অথবা তেলাপিয়া, ফিলে প্রায় সব জায়গাতেই কিনতে পাওয়া যায়। দাম কম কিন্তু খেতে সুস্বাদু। এগুলো আপনারা লাঞ্চ, ডিনারে খেতে পারেন, এবং তাহলে আর ওই মনের ভিতরে যে একটা অরুচি নিয়ে খাবেন সেই ভাবটা, সেটা থাকবে না। একটু হাঁটতে বেরোয়েছি। এখন আর তেমন মেজর কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন অথবা ওই সব কিছুতে যাওয়ার কোনো আগ্রহ নাই। এখানে আছে আপনার ডলফিন ওয়াচ আছে একটা, সেটা আমরা গিয়েছিলাম ফ্লোরিডাতে, এনজয় করেছি। নতুন করে যাওয়ার মতো তেমন কিছু নাই। এরপর অ্যাকোরিয়াম আছে, সেটাও আমরা দেখেছি। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোরিয়ামের একটা জর্জিয়াতে, কাজে সেটাতেও খুব একটা আগ্রহ নাই। কাজে আমরা শুধু এখন আজকে পার্কে এসেছি, কালকে আমাদের ফ্লাইট সকালে। আজকে পার্কে এসে কিছুটা সময় কাটাবো, ঘোরাঘুরি করব।
আর এই যে সানি ব্রাইট, সবচেয়ে মজার কথা হলো সব কিছু খুব ব্রাইট ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এর কারণ হলো এখানে বাতাসে ময়লা একেবারেই নাই, স্মোক যেটাকে বলে সেটা একেবারেই নাই, একেবারেই ক্লিন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই পাতা দিয়ে কি হাজির বিরিয়ানি সার্ভ করা যায়? অনেক সুন্দর তো, সাইজও অনেক বড় বড়। কোথাও বেড়াতে যাচ্ছি না, কিন্তু তারপর ওই যে একটা পার্কে দেশের বাইরে যেখানে আমি সবসময় থাকি সে এলাকার বাইরে, এটাও কিন্তু খুবই এনজয়, খুবই আনন্দ পাচ্ছি। আর বাতাসটা এত সুন্দর, একটু রোদে গেলে কিন্তু গা জ্বালাপোড়া করে, কিন্তু একটু ছায়াতে আসলে খুবই কমফোর্টেবল। অনেক বেশি গরম, মাত্র সকাল 10টা বাজে, এর মধ্যে এত বেশি গরম যে ট্যাক্সি নিতে হলো। হাঁটতে চেয়েছিলাম আসলে, কিন্তু ঘেমে নিয়ে গেছি অলরেডি, এত গরমে হাঁটা যায় না। আর দামাদামির ব্যাপারে এটা হলো, আমি যাচ্ছি 900 মিটার দূরে, কাজে আমি বলে দিলাম যে আমি তোমাকে 50 পয়সা দিব, রাজি হয়ে গেছে। জিজ্ঞাসা আমি তাকে বলারও সুযোগ দিইনি, কারণ আমি জানি এত টাকা দিতে চাই, কাজে দামাদামি করে কী লাভ। সে হয়তো চাইতো 100 পয়সা, কিন্তু যখন আমি বলে ফেলেছি 50, বুঝতে পেরেছে যে আমি লোকাল, আমি চিনি, আমি জানি কোথায় যাচ্ছি। এইসব সিন দেখলে মনে হয় হ্যাঁ ক্যানকুন এসছি। আমি তো মেক্সিকান ল্যাঙ্গুয়েজ বলি না, স্প্যানিশ বলি না, তো ম্যাপে যা লেখা আছে প্লাজা লাস আমেরিকা, মনে হয় মানে হলো আমেরিকান মল। যাই হোক, এখন এই প্রচণ্ড গরমে বাইরে ঘোরাঘুরির চাইতে আমরা একটু এখানে ঘুরে বেড়াবো। এই মলে এয়ার কন্ডিশন প্লাস একটু বাইরে ঘোরাঘুরি হলো, তা না হলে ঘরে বসে থেকে বেড়াতে এসে তো ঘরে বসে থাকাটা খুব একটা টর্চার আছে একটা ব্যাপার। তো এখানে বিভিন্ন শপিং দোকান, বিভিন্ন দোকান থাকার সাথেও বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের খাবার এখানে আপনি পাবেন। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো কী আছে এখানে। চিলিজ, সব আমেরিকান, কিন্তু তো মল অফ আমেরিকা, চিলিজ, ম্যাকডোনাল্ডস, কিন্তু আমেরিকার মতোই কোনো লোকজন নাই মনে, একেবারেই খালি। অবশ্যই এটা সকাল মাত্র খুলেছে, এটা একটা কারণ হতে পারে। অনেক খোলামেলা, সেটা খুব ভালো লাগছে। আর উপরে আসলে বন্ধ না, উপরে খোলা। আর তারপর এসি পাচ্ছি, কারণ বিভিন্ন দোকানের যে এসি চলে সেখান থেকে বেশ ঠান্ডা পাচ্ছি আমরা। টেম্পারেচার অনেক ভালো এখানে বাইরে চাইতে, আর যেহেতু শেড, টেম্পারেচার এমনিতেই ভালো, আর খোলামেলা হতে আসলেই ভালো লাগছে। এরকম খোলামেলা মল আমি কোথাও দেখেছি মনে করতে পারি না। একেবারে সব কিছু আমেরিকান সব আছে, সানগ্লাস হাট, স্যালি বিউটি, H&M, সব আছে। যাই হোক, মলটা হিউজ, আমরা ঘুরে বেড়াচ্ছি, আর কিন্তু খুব কোয়াইট। দেখি একজন দু একজন ট্যুরিস্ট আসছে, এরা তো লোকাল না, বাট এই তো এখানে আগেই বলেছিলাম শুরুতে ভিডিওর যে প্রচুর বিভিন্ন ধরনের খাবারের চয়েস আছে। এই তো বার্গার কিং, তারপর পিৎজা হাট, সবই আছে এখানে। ফুড কোর্ট একটা, সামনে দেখতে পাচ্ছি ইটালিয়ান স্টেক হাউস, চাইনিজ, জাপানিজ, রেমেন, এই যে গ্যাস, আর একটা আমেরিকান ব্র্যান্ড। তো ক্যানকুনে এসে যদি আপনার কিছু করার না থাকে, তাহলে এখানে এসে ঘুরে সময় কাটানো যায়, যেমন আমরা কাটাচ্ছি আজকে।
ঘোরাঘুরি করে এখন একটু আইসক্রিম খাবো। ময়ও তো ভাই, একটা মিডিয়াম আইসক্রিমের দাম $7.5। এটা তো আমেরিকান সমান দাম। আর সবাই বলে মেক্সিকোতে খাবার টাবার সস্তা, না আসলেই না। আমি যত জায়গায় গিয়েছি আমাদের আমেরিকান যে দাম রেস্টুরেন্টগুলোতে একই দাম। আইসক্রিম বানানো হচ্ছে দুবাই চকোলেট। আর নো, এটা তো স্পেশাল কি। পিস্টাশিও, আসলে এর মধ্যে থাকবে পিস্টাশিও আর চকোলেট মিলেমিশে এই দুবাই আইসক্রিম। Now is the chocolate sauce. Oh, wow, looking so yummy. তারপর আবার পিস্টাশিওর সস উপরে আবার। তো পিস্টাশিও, ভ্যানিলা চকলেট আর চকলেট কভার মিলেমিশেই এই আইসক্রিমটা। ওয়াও, এটা আসলে ভেবেছিলাম ভ্যানিলা আইসক্রিম না, এটা হলো ফ্রোজেন ইয়োগার্ট। রেগুলার ইয়োগার্টকে স্মুদি বানিয়ে তার ভিতরে ওই যে উপরে দিল চকলেট কভার এবং চারিপাশে সব জায়গায় দিয়েছে পিস্টাশিও ক্রিম, তারপরে ক্রাস্ট পিস্টাশিও। ডিফারেন্ট, খেতে ভালোই। ভালো, অনেক মজা করে আইসক্রিম খেলাম আর ঘোরাঘুরি করলাম মলে, এনজয় করেছি, ভালোই লেগেছে। কারণ এই গরমে বাইরে ঘোরাঘুরি বেশ চ্যালেঞ্জিং। আর এখন বাসায় ফিরে যাচ্ছি। গতকাল যে বাজার করেছিলাম সেই চিংড়ি মাছ, সবজি, তারপর চাল, যে ভাত রান্না করবো যেটা দিয়ে, সেগুলো খুবই মজার। তো ওগুলি আমরা আজ লাঞ্চ করবো বাসায় যেয়ে। কাজে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। লাঞ্চ করে বিকেলে কি আবার বের হবো, দেখি, বের হতেও পারি। বেশ একেবারে ঝকঝকে সুন্দর। কি সুন্দর করে নারিকেল গাছ লাগিয়েছে আইল্যান্ড। এখানে এসে মানুষ একটু রিল্যাক্স করতে পারে গরমে। আর সৌন্দর্য তো আছেই। আর এখানে আকাশ এত নীল, সাথে সাদা মেঘ, অসাধারণ সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহর এই পৃথিবী। এই গরম না হলে 10-12 মিনিটের হাঁট পথ হেঁটে যেতাম, কিন্তু যে গরম আর বেশ হিউমিডিটি, যার জন্যে আবার ট্যাক্সি নিলাম আমাদের হোটেলে ফিরে যাওয়াতে। আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ রান্না করবো এখন। ওই শ্রিম্প এবং ভাত সবজি দিয়ে আমরা একসাথেই ডিনার এবং লাঞ্চ তৈরি করে ফেলবো। আর একই খাবার দুইবার খেলে আমার কোনো সমস্যা নাই যদি ভালো হয়। যেমন বিরিয়ানি আমি 1 মাসও খেতে পারি, কোনো সমস্যা নাই। এখানে পেঁয়াজ, শ্যালটের কিছু অংশ, যেটা মাশরুম,
তারপর যে লাউ কিনেছিলাম একটা ছোট লাউ গতকাল, সেই লাউয়ের টুকরো, প্লাস এই যে আমাদের বেল পেপার আছে সেটা আমরা দেবো সবার শেষে। আমরা চালও একটু ভুনে নেব কিছুক্ষণ। তারপর গরম পানি দিয়ে দেবো, বাস আমাদের রান্না হয়ে যাবে। আর যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তার উপর আমরা শ্রিম্প আর আমাদের বেল পেপার দিয়ে ফিনিশ করব। আর কিছু স্ক্যালিয়ন যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো পরে ভাতের উপরে গার্নিশ হিসেবে। সাধারণত এই যে ভাতগুলো আছে, চাল যেটা প্যাকেজে বিক্রি হয় প্রিমিক্সড ভেজিটেবল সব কিছু দিয়ে স্পাইস দিয়ে, সেগুলোতে আলাদা করে লবণ দিতে হয় না, কিন্তু আমরা এত বেশি এক্সট্রা ভেজিটেবল অ্যাড করেছি যে তার জন্য কিছুটা লবণ দিতে হবে। এতদিন দৌড়োতে চা কফি কিছুই খাওয়া হয়নি, আজ খাচ্ছি। লাঞ্চ তৈরি হচ্ছে আর গ্রিন টি। অনেক ভালো লাগছে। ভাত রান্না হচ্ছে। তো ভাত মানে আসলে আমাদের ওয়ান পট মিল। তো এই জায়গাটা আমার ভালো লেগেছে, আসলে এটা আমার খুবই ভালো লেগেছে। এখন এখানে যদি বেশ কয়েকজন বন্ধুবান্ধব সাথে থাকতো, তাদের সাথে হইচই করতাম, তারপর এখানে বারবিকিউ হতো, তাহলে এনজয়মেন্টটা সম্পূর্ণ হতো। এখন আমরা আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দেব। এটা দিলে যে একটা পেপারি ফ্লেভার, সেটা খুব সুন্দর হয়। আর আগে দিয়ে নেই এই জন্যে, বেশি আগে দিলে সেই সুগন্ধটা থাকে না, কারণ পেপার এবং লেমন এই দুইটার ফ্লেভার বেশিক্ষণ রান্না করলে, একটু রান্না করলে কিন্তু চলে যায়। এই জন্য এই দুটাই রান্নার শেষে দিলে সবচেয়ে ভালো হয়। ইভেন কাঁচামরিচ আপনি যখন দিবেন রান্নায়, শাকে অথবা বিভিন্ন কিছুতে, সেখানে কয়েকটা ফালি করে যদি রান্না শেষে দিয়ে দেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং সে ফ্লেভারটা পাওয়া যায় খাওয়ার সময়। এখন আমরা এটাকে দমে রেখে দেবো 5-7 মিনিট। খুব ভালোই লেগেছে। এই ভাতের সাথে এই যে কালো চালটা, এটা ওয়াইল্ড রাইস বলে এখানে, তো এটা বাংলাদেশে পাওয়া যায় আজকাল, অনেক দামে বিক্রি করে। আর তো এটাকে এদেশে বলে ডার্টি রাইস, মানে সাদা চাল, কালো চাল, বিভিন্ন ধরনের সবজি টবজি মিশিয়ে যেটা রান্না হয়, এটাকে বলে ডার্টি রাইস। ইয়ামি ইয়ামি। আসলে এই ভাতের সাথে আর কিছু প্রয়োজন নাই। চিংড়ি দিয়েছি কারণ একটু প্রোটিন দরকার, আর নাহলে কিছু লাগে না। এমনিতে ভাতটা অনেক মজা। লাঞ্চ কেমন হয়েছে বলে আমাকে বলতে হবে? আচ্ছা বলি, ইয়ামি, অসাধারণ ছিল। বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, লাঞ্চ করে খাওয়া অনেক বেশি হয়ে গিয়েছিলো, এত মজা। বেশি করে খেয়ে একটু একটু ঝিমুনি আর কি, একটু রেস্ট নিয়েছি, কারণ যে গরম আসলে বের হওয়া যায় না। বাই দ্য ওয়ে, এটা আমাদের 38th অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 38তম অ্যানিভার্সারি। দোয়া করবেন আমাদের জন্যে।
সাধারণত কোথাও বেড়াতে যে যখন সেই বেড়ানোটা শেষ হয়ে যায় তখন মন খারাপ হয়ে যায়, তখন আর মিস করতে থাকে অলরেডি, কাল ভোরে আমরা চলে যাব। কিন্তু আমার এই জন্য কিন্তু মনে কোনো খারাপ লাগা নাই, বরঞ্চ ভালো লাগছে যে এখান থেকে চলে যাব। এখন এই জায়গাটা তো খারাপ না, এটা জাস্ট কেন যেন আমার ভালো লাগে নাই। হয়তো খাওয়ার কষ্ট হতে পারে, এটা একটা বড় কারণ হতে পারে। কিন্তু কই, আমি তো ফিলিপিন থাকলাম খাওয়ার কষ্ট নিয়েই 1.5 মাস, সেখানে তো আমার মন টেনেছে, ইচ্ছা হয়েছে সেখানে আমি থাকি, আরও বেড়াই, ইনশাল্লাহ আবার যাব। কিন্তু এখানে কেন জানি আমার কোনোভাবেই মন টেকে নাই। হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি, এখন একটু পেস্ট্রি টেস্ট্রি খেতে হবে। এই পেস্ট্রির দাম আমেরিকান $5.5, যেটা আমেরিকাতে কোনোভাবেই $3 বেশি হবে না। তো অবাক কাণ্ড, এখানে আমেরিকার চাইতেও বেশি দাম। আর তারপর আরও বড় কথা, এখানে সে টিস্যু, আপনি এখানে বসে খাবেন, ওদের কাছে টিস্যুও নাই, এগুলো ওদের সার্ভিস। মনে হচ্ছে ময়দাগুলো খাচ্ছি, আমেরিকার দ্বিগুণ দাম। কেকের ভিতরে যে একটা স্পঞ্জি ভাব থাকে সেটা একেবারেই মিসিং। এটা মনে হয় যে একটা ময়দার গোলা খাচ্ছি, মিষ্টি ময়দার গোলা। বাংলা একটা ফ্রেজ আছে না, কি একখান চেহারা নাম দিছে পেয়ারা, অনেকটা এরকম একটা এক্সপেরিয়েন্স। এখানে আবার অনেকটা চাইনিজ স্টাইলে লিখেছে ডিম সাম, আসলে একটা জাস্ট পেস্ট্রি, তাও তেমন আহামরি কিছু না। ডিম সাম হলো ক্যান্তনিজ স্টাইলে একটা চাইনিজ মিল, যেখানে অনেকগুলো আইটেম অল্প অল্প করে দেওয়া হয়, যেন আপনি 10-12টা আইটেম খেতে পারেন আর ডিফারেন্ট স্বাদ এনজয় করতে পারেন। এটা চাইনিজদের মধ্যে খুবই খুবই পপুলার, হংকংয়ে অনেক অনেক পপুলার এটা। তো এখন এরা রেস্টুরেন্টের নাম দিয়েছে ডিম সাম, ভিতরে যদি কই চাইনিজ তো কিছুই নাই, শুধু ময়দার ঢেলা কতগুলি পেস্ট্রি বানিয়ে রেখেছে, দ্যাটস ইট। সে পেস্ট্রিও আহামরি কিছু না। কি অবস্থা বুঝলাম না, মাত্র বাজে 7টা, এখন অন্ধকার হয়নি, দেখি সবই বন্ধ, দোকান টোকান সব বন্ধ আশেপাশে। দিনের বেলা বেরোতে পারি না গরমে, আর সন্ধ্যার সময় বেরোলে দেখি সব বন্ধ হয়ে গেছে। আমরা ওই আইল্যান্ড ইসলা মুহায়ের গেলাম, সেখানে দেখি সন্ধ্যা 7টার মধ্যে একটা ট্যুরিস্ট জায়গা, যেখানে সবাই ট্যুরিস্ট, সেখানে দোকানে টোকানে যাই, দেখি সন্ধ্যা 7টার মধ্যে সব বন্ধ। অবাক কাণ্ড। এটা তো আমাদের বাংলাদেশিদের চাইতেও আরামপ্রিয়। আমার ক্যাম্পিং ভিডিও দেখে আমি সেখানে বার্গারকে স্যান্ডউইচ বলেছিলাম, একজন কমেন্ট করেছেন, এবং সে মনে হলো বেশ ইন্টেলিজেন্ট, তার কথার, তার যে লেখনির স্টাইল, তাদের মনে হলো সে লেখাপড়া করেছে। কিন্তু লেখাপড়া করলে তো আসলে জ্ঞানী হয় না। যখন মানুষ নিজেকেই মনে করে সবচেয়ে বেশি জানি, তখনই কিন্তু জানা শেষ হয়ে যায়। কিন্তু জানার তো আসলে শেষ নাই, জানা কন্টিনিউ করতে হয়। তো সে আমাকে খুব ক্রিটিসাইজ করে লিখেছে যে আমি বার্গারকে কেন স্যান্ডউইচ বললাম। আসলে স্যান্ডউইচের ডেফিনেশন অনুযায়ী 2টা রুটির মাঝখানে আপনি কোনো কিছু দিয়ে একটা খাবার বানাবেন, সেটাই স্যান্ডউইচ। সেটা ভেজিটেবল হতে পারে, মিট হতে পারে, শুধু চিজ হতে পারে, শুধু একটু অলিভ অয়েল হতে পারে, আই মিন এনিথিং, বাই ডেফিনেশন সেটা একটা স্যান্ডউইচ। তো বার্গার তো 2টা রুটির মাঝখানে একটা মাংস, তাই না, মাংসের কিমা দিয়ে তৈরি একটা প্যাটি, তো কাজে এটা তো অবশ্যই স্যান্ডউইচ। বেচারা ভেবেছে। এরকম ভুল কিন্তু আমিও করি, আমি যে করি না তা না, আমি যেটা সবসময় জানি মনে করতাম এটাই একমাত্র সত্যি, কিন্তু আসলে দেখা গেল যেটা আমি জেনে এসেছি সেটা ভুল। সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এ সময় সমুদ্রের কিনারে থাকলে সেটা অনেক এনজয়েবল হতো, কিন্তু কেন জানি আজকে আর মন চাইছে না। আমরা এখানে এই শহরে ঘোরাঘুরি করছি এবং সেটাই ভালো লাগছে। একটা বার মনে হয়, বার রেস্টুরেন্ট একই সাথে। তো আমরা যে এলাকাতে হেঁটে বেড়াচ্ছি
সেখানে প্রচুর রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের কফি শপ, জাপানিজ কফি শপ দেখলাম। তারপর এমনিতে মায়ান, বাট বেশিরভাগই টাকো, মেক্সিকান স্টাইলের যেটা খাবারগুলো সেগুলো বিক্রি করে, মেক্সিকান কুইজিন। আবার পিৎজাও দেখলাম, পিৎজা, বার্গার, সেগুলো দোকানও আছে। সন্ধ্যায় এত সুন্দর সূর্যাস্ত দেখে আমি ড্রোন উড়িয়েছিলাম। সুবহানাল্লাহ, কোত্থেকে 4টা পাখি এসে, এই আমার ড্রোনের সাইজের পাখি, ছোট ছোট পাখি, 4টা পাখি এসে একসাথে অ্যাটাক করলো আমাকে। এখন ভয়ে যেখানে পড়ে গেলে কোত্থেকে কিভাবে আনবো, এত মাত্র নতুন ড্রোনটা কিনলাম, কিছু এখানে আসার আগেই আমি কিনেছি এই ড্রোনটা, $1000 উপর, প্রায় $1200 দাম পড়েছে। তো সেটাইভাবে নষ্ট হয়ে গেলে তো খুবই কষ্ট পাওয়ার কথা। তো যাই হোক, প্যানিক না হয়ে মাথা ঠান্ডা রেখে স্পোর্টস মোডে দিয়ে তারপরে একটু পর উপরে চলে যাই, আবার ধুম করে নিচে নামি, উপরে যাই নিচে নাই। পাখিরা তো সাধারণত উপরে উঠতে পারে না সহজে, কাজে এইভাবে করেই আমার পালিয়ে আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি মেড ইট। ঢোকার সাথে সাথে আপনি প্রথমে যেটা দেখবেন সেটা হলো মদ, অ্যালকোহল, বিয়ার, বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক, তারপরে ফ্রুটস, তারপর আরও বেশি মদ, বিয়ার, এইসব আর কি। এত মেক্সিকোর একটা গ্রোসারি স্টোর। আমেরিকার সাথে এটা ডিফারেন্স হলো এটাই, যেখানে প্রচুর অ্যালকোহলিক ড্রিঙ্ক বিক্রি হয় এবং আমার অন্যান্য সব জিনিসের চাইতে বেশি মনে বিক্রি হচ্ছে অ্যালকোহল। আপনি হাঁটবেন, চারিদিকে অ্যালকোহল। আগে বলেছি ওরা এখানে অ্যালকোহল অনেক বেশি ড্রিঙ্ক করে। এই যে আরও পাইলে পর পাই প্রচুর মাছ। এই জায়গাটা আরও আগে খুঁজে পাওয়া দরকার ছিল। আসলে একদিন দুই দিনে তো আপনি সব চিনতে পারবেন না, একটু সময় লাগে চিনতে। এখানে আমি কোনো বেশ একটু হিসাব পাচ্ছি না, কারণ এখানে আপনি ট্যাক্সিতে 50 পেসোতে অনেক দূর চলে যেতে পারেন, আর একটা পেস্ট্রির দাম 100 পেসো। এই জাস্ট ডিডন্ট মেক এনি সেন্স টু মি। এখানে খাবার টাবার দেখলাম, মাংস অনেক সস্তা, মাছও সস্তা, কিন্তু কিছু কিছু জিনিস আছে অনেক বেশি দাম, যার কোনো লজিক খুঁজে পাই না আমি, কেন তো বেশি দাম। আভাকাডো, মেক্সিকান স্টাফ,
এটা ওয়ালমার্টের মতো একটা সুপার স্টোর এবং দাম টাম খুবই রিজনেবল। এটা আমার হোটেল থেকে খুব কাছেই, হেঁটে হেঁটে আসছি আমরা এখানে। এই মার্কেট থেকে আমরা তখন বাজার টাজার করলাম। আমরা ছোট আরো হালকা পাতলা কিছু বাজার করে এখন দেখি এখানে স্ট্রিট ফুড দেখা যাচ্ছে সামনে, দেখি কি পাওয়া যায়। খুব ম্যাজিক্যাল মনে হচ্ছে। পিৎজা খুব লোভনীয়, কিন্তু এদের যে চিজ ব্যবহার করে সেটা একেবারে বিস্বাদ, কোনো স্বাদ নাই খেতে। সবাই বাসের জন্য লাইন ধরে দাঁড়িয়েছে। এই ক্যানকুন আসার পর যতবারই আমি ড্রোন ফ্লাই করেছি ততবারই এই হলুদ রঙের একটা ছোট পাখি আমাকে মানে খেয়ে ফেলতে এসেছিল। যাই হোক, রাতে একটু ফ্লাই করলাম, রাতে কিন্তু ঝামেলা ছিল না, রাতে পাখিরা ঘুমায়। আমরা বিকেলটা হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করলাম, কারণ হেঁটে আপনি যতটুকু এক্সপ্লোর করতে পারবেন একটা অচেনা জায়গা, আপনি গাড়িতে তার কিছুই দেখবেন না। গাড়িতে কখনোই এনজয় করা যায় না। তবে প্রচণ্ড গরমে বাধ্য হয়ে আজকে দুপুরে আমাদের গাড়িতে ট্রাভেল করতে হয়েছে, কিন্তু রাতে সুন্দর টেম্পারেচার। রাত 8টা বাজে, এখনই মনে হচ্ছে এখানে মধ্যরাত হয়ে গেছে, রাস্তা একটা কুত্তাও নাই। আনবিলিভেবল। এইখানে এটা আমি সমস্ত মেক্সিকোর সব জায়গাতেই দেখলাম, সন্ধ্যার পরে সবাই ঘরে। এটা কি নিরাপত্তার কারণে নাকি সবাই আসলে বাসায় যে আড্ডা মারবে, বন্ধুদের সাথে ড্রিঙ্ক করবে, গল্প করবে, এই জন্যে আমি ঠিক জানি না। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তা খালি, মাঝে মাত্র রাত্র 8টা, আর রাত্র হয়েছে 7টা, 7:30 সময় রাত্র হয়েছে। আধা ঘন্টার মধ্যে সব ডেড, কেউ নাই কোথাও, শুধু গাড়ি আছে 2-1টা। ডিনার আমরা আমাদের রুমে এনে খাচ্ছি। সে দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই, এবং এটা ইয়ামি, ইটস ট্রুলি অ্যামেজিং।
অ্যামেজিংলি টেস্টি। তো আজ রাতের মতো এখানেই, ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে, এবং আমি ভিডিও শেষ করব ইনশাল্লাহ নিউ জার্সি পৌঁছে। শুভ সকাল। ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে তো রুটি, ডিম, কলা, আম এসব খেয়ে আমরা এখন রওনা হয়ে গেলাম। আর আমাদের বাসের এখন আরও আমাদের প্লেনের এখন আরও 4.5 ঘন্টা বাকি। এখান থেকে এয়ারপোর্ট আধা ঘন্টা লাগবে। তো তারপর এক্সট্রা সময় নিয়ে বের হয়েছি, যেন আল্লাহ না করুক কোথাও দেরি হলে যেন সেটা সমস্যা না হয়। এখন আমরা যাচ্ছি বাস স্টেশনে, এডো এটা কি বলে যেন, এডো না আডো বাস স্টেশনে। এখান থেকে নিবে হয়তো 50 পয়সা ট্যাক্সিতে। তারপরে আমরা সেখান থেকে টিকিট কেটে যাব এয়ারপোর্টে ভাড়া হয়তো 50 থেকে 100 পয়সা কিছু একটা হবে, এরকম আর কি। এই ভিডিও শেষে আমি আপনাদেরকে যত ধরনের যা শিখলাম এখানে, টিপস, ট্রাভেলে সেফটি কীভাবে থাকা যায় না থাকা যায়, সেগুলো ডিসকাস করব। আর তো ঠিক আছে, এখন আমরা দেখি একটা ট্যাক্সি খুঁজে পাই। কি সুন্দর, ঝকঝকে সুন্দর একটা দিন। শুধু বৃষ্টি হয়েছিল যেদিন আমাদের এক্সকারার যাওয়ার কথা ছিল, এবং সেদিন ছিল সারা দিন বৃষ্টি, যার জন্য আমাদের সে টোরটাই নষ্ট হয়ে গিয়েছিল, যাওয়া হয়নি। একটা জায়গায় আমরা মিস করেছি, যেটা যেতে পারি নাই, আর সব জায়গাতে ঘুরলাম। প্লায়া দেল কারমেনে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল এইটাই। সেখানে 2 দিন থাকলাম, তারপরও 2 দিন ছিলাম, খারাপ ছিল না, এনজয় করেছি। আমাদের ট্যাক্সিতে নিল, ওই যেটা বলেছিলাম, আমি বলেছি, ও দাম বলার আগে যে 50 পয়সা দিব নিবা, তো তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা বাস স্টেশনে চলে আসলাম, এখন টিকিট কাটবো এয়ারপোর্টের জন্য। তো আমাদের এখানে কত আধা ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, 20-25 মিনিটের মতো লাগবে। আর টিকিটের দাম হলো 124 পয়সা, যদি ডলার সাইন, কিন্তু এটা আসলে পয়সা, তার মানে আমেরিকান ডলার আসে $6। Anillos nos emboscaron en San Francisco. Ya vi el video. Robaron mi pendiente. Iban a venir por el tuyo. ফাইনালি সিকিউরিটি চেক, তারপর ইমিগ্রেশন, কাস্টমস সব শেষ করে বজিগা, এটা কি সিলমারা, খোলা যাবে না। ভালো, এখানে এয়ারপোর্টটাতে বেশ অনেক ব্র্যান্ড নেম জিনিস আছে। তো বেশিরভাগই লিগার, অ্যালকোহল, কিছু পারফিউম আছে, কসমেটিক, ঘড়ি টড়ি, জুয়েলারি, এগুলো আছে। তবে আজকে মন ভালো হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা ঘটেছে এই সকালে, একটু পর বলছি। আর কোথাও বসে নেই, বসে আরাম করে রসিয়ে গল্প বলতে হবে। সে পোস্ট যেতে চাইল। থ্যাংক ইউ। ফাইনালি এখন একটু রিল্যাক্স করব। গত 8 দিন যে দৌড়দৌড়ি করেছি, এটা মানে মানুষ সারা বছরে যতটুকু করে, আমরা 1 সপ্তাহে তার চেয়ে বেশি করে ফেলেছি। এখন মজার গল্পটা বলি, যেটা প্রমিস করেছিলাম একটু আগে। সেটা হলো, আমি যখন
চিচেন ইটসা যে কিছু সুভেনির কিনলাম, তার মধ্যে একটা ছিল পাথরের তৈরি একটা ছুরি, ড্যাগার, অনেক কারুকার্য করা, খুব শখ করে কিনেছি। এক্সাইটমেন্টে তখন মনে হয়নি যে প্লেনের ভিতরে আপনি কোনো ধরনের নাইফ, ইভেন প্লাস্টিকের নাইফও ক্যারি করতে পারবেন না। আর আমরা তো কোনো চেকড ব্যাগে জানি নাই, যা এনেছি সব ক্যারি অন। ক্যারি অন মানে আপনি একটা ব্যাকপ্যাক নিতে পারবেন, যার ভিতরে আমার ক্যামেরা আর কম্পিউটার, আর একটা ব্যাগে জামা কাপড়, এই দুইটাই আমাদের ব্যাগ। তো কাজেই চেকড ইনের কোনো প্রয়োজন হয় নাই। আমার ওয়াইফেরও একই অবস্থা, তার পার্টস আর তার ব্যাগ, যের ভিতরে তার জামা কাপড়। এখন আমরা যদি চেক ব্যাগেজ দিতাম তাহলে আমাদের লাগতো $35 প্রতি ব্যাগে, ইচ ওয়ে, তাহলে যাওয়া আসায় $70। কিন্তু আমাদের তো কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো, আপনি যখন লাগেজ চেকড দিবেন, মানে ওরা আলাদা করে নিয়ে যাবে, সেটা অনেক সময় হারিয়ে যায়। তারপর আবার নামার পরে আপনার সেটা কালেক্ট করা এক্সট্রা সময়। তো এইসব কারণে, বিভিন্ন কারণে আমরা যখন ট্রাভেল করি, বিশেষ করে শর্ট টাইম, তখন চেষ্টা করি কোনো চেক ব্যাগেজ না দিতে, ক্যারি অন সবসময় আমরা নেই। এখন ছুরি এক্সাইটমেন্টে কিনে ফেলেছি ড্যাগার, তারপরে মনে হলো যে হাই হাই, এটা তো আমি নিতে পারবো না। তো এখন এই ছুরিটার জন্য, এই ড্যাগারটার জন্য একটা সুভেনির, এটা আসলে কোনো কাজ আসবে না, শুধু দেখার সুন্দর যে এখান থেকে কিনে এনেছি। তো সেটা যদি আমি ক্যারি অন করার জন্য $35 খরচ করি, ইটস নট ওয়ার্থ ইট। তো কাজেই তারপরও ব্যাগের ভিতরে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি যে দেখি কি হয়। তো আমি জানি এরা যখন সিকিউরিটি স্ক্রিনিং হবে তখন ওরা ফেলে দিবে। তো কাজেই খুব মানে জানি যে একটা খারাপ কিছু হবে, মন খারাপ হবে, তারপরেও মনে মনে প্রিপেয়ার যে আসলে খারাপ তো কিছু হবেই। এরপরে যখন আমি কি বলে এটাকে চেক ইন করতে আসলাম, তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি কি একটা কমপ্লিমেন্টারি, কারণ স্পেশাল মেম্বার হলে আপনাকে অনেক সময় কমপ্লিমেন্টারি ওই চেক ব্যাগেজ দেয়, ওই $35 চার্জ করে না। তো ওনারা বললো ও এটা তো শুধু ডোমেস্টিক ফ্লাইটের জন্য কার্যকরী, ইন্টারন্যাশনাল ফ্লাইটে ফ্রি লাগেজ দেওয়া যায় না। আমি বললাম ও। তখন সে হঠাৎ করে বললো যে ও তুমি তো আসলে ইচ্ছা করলে তোমার যে ক্যারি অন আছে এটা তুমি চেক লাগেজ হিসেবে দিতে পারো, এটার জন্য কোনো ফি দিতে হবে না, কারণ এটা তো ছোটো একটা ব্যাগ। আমি বললাম ও ওকে, দাও, দিল। তারপরে এখন আজকাল আমেরিকান বিভিন্ন সব ধরনের এয়ারলাইন্সগুলিতে আপনি হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার পার্টনার দুজন একসাথে টিকিট কিনলে দেখা গেলো দুই জায়গায় দুইটা সিট দিয়ে দিল, একসাথে সিট নিতে গেলে আবার এক্সট্রা চার্জ করে। তো আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদেরকে দুইটা সিট একসাথে দেওয়া যায় না? তো আমি বলি ও ইয়া শিওর। মেয়েটা খুবই নাইস ছিল। তারপরে সে আমাদের দুজনকে শুধু যে একসাথে টিকিট দিল তাই না, আমাদের যে এক্সিট রো, তার মানে সামনে অনেক জায়গা, পাটা আরাম করে বসা যাবে, এরকম একটা সিট দিয়ে দিল, যেটা পয়সা দিয়ে কিনতে হয় আলাদা করে। সেই সিটগুলো অনেকটা ওই আমাদের এই শর্ট ফ্লাইটে অনেকটা বিজনেস ক্লাসের মতোই আপগ্রেড। তো এর চেয়ে হ্যাপি আর কি আছে? যেখানে দুশ্চিন্তা ছিলাম আমার ড্যাগারটা ফেলে দিবে, সেখানে ড্যাগারটার একটা ব্যবস্থা হলো, প্লাস আমরা একটা ভালো সিট পেলাম দুইজন একসাথে। অনেক খুশি। আমার বাসার পাশ থেকে যে এয়ারপোর্ট 10 মিনিট দূরে, সেই স্পিরিট এয়ারলাইন্স এখানে আসে, কিন্তু ওদের ব্যবহার, ওদের সার্ভিস এত খারাপ। ওরা আপনার কখন ফ্লাই করবে না করবে, যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে, এবং ক্যান্সেল করার পর আপনাকে সেইভাবে কোনো রকমের টেক কেয়ারও করে না। বলে হ্যাঁ টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু টাকা ফেরত দিয়ে তো লাভ নাই, লাস্ট মিনিট আপনি কোথায় টিকিট পাবেন? সেই টিকিটের দাম হবে 4 গুণ 5 গুণ বেশি। কাজে এটা ডেঞ্জারাস। আমি একেবারেই কোনো উপায় না থাকা সত্ত্বে আমি ফ্লাই করি না স্পিরিট। এখন আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিচ্ছি যখন ট্রাভেল করবেন। যে দেশে যান মোটামুটি সব দেশে একই জিনিস কাজ করে, দালাল অথবা ফেউ, এগুলো হাত থেকে কীভাবে বাঁচবেন। আপনি যখন ট্যাক্সি নিতে যাবেন দেখবেন যে খুব একদম সুন্দর ইউনিফর্ম পরা, একদম সাদা শার্ট, সাথে বিভিন্ন ধরনের ব্যাজ বুজ লাগানো আছে। এসে জিজ্ঞেস করবেন স্যার আপনার ইউনিটের ট্যাক্সি? সাথে সাথে বলবেন না, কারণ ওরা আসলে দালাল, যারা কমিশন নেয় ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে। কারণ ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে কমিশন নেয় মানে কি? মানে $100 ভাড়া আপনার কাছে নেবে $150, $50 তার, $100 ওই ট্যাক্সি ড্রাইভারের। একইভাবে যখন কোনো ট্যাক্সি ড্রাইভার অথবা কোনো রিক্সাওয়ালা আপনাকে কোনো হোটেলে নিয়ে যাবে যে স্যার আমার চেনা একটা হোটেল আছে, অনেক সস্তা, অনেক ভালো, চলুন ওখানে যাই, কখনও যাবেন না। কারণ ওরা আপনাকে নিয়ে যেয়ে আপনাকে দেখা গেলো যে আপনার রিক্সা ভাড়াও নেবেন, বলছে ট্যাক্সি ভাড়া লাগবে না, চলুন ওখানে যাই। কিন্তু ওখানে খারাপ একটা হোটেল বেশি দামে আপনাকে ধরিয়ে দিবে, এবং ওরা সেখান থেকে তাদের ভাড়া এবং কমিশন আদায় করবে। তো আসলে আলটিমেটলি আপনি সেটা দিচ্ছেন, কারণ হোটেল আপনার কাছ থেকে সেই টাকাটা কালেক্ট করবে। কাজেই এগুলো অ্যাভয়েড করবেন। আর আরেকটা জিনিস হলো,
আবার বলছি, কলকাতার বাঙালি যারা আছেন তারা মন খারাপ করবেন না, আমি আপনাদের সবাইকে খারাপ বলছি না। কিন্তু আমি কলকাতা নিউ মার্কেটে বাজার করতে গেলাম পরে, আমি আমার ওয়াইফ, তখন এক লোক এসে বলে, স্যার কোনো হেল্প লাগবে? আমি বললাম না, কিছু লাগবে না, আমরা ফাইন। কিন্তু এরপরে দেখি যখন আমরা যেখানে যাই দূর থেকে সে আমাদের ফলো করে, এবং আমরা যে দোকানে জামা কাপড় কিনতে যাই অনেক দাম চায়, 4 গুণ 5 গুণ বেশি দাম চায়। তো পরে বিভিন্ন দোকানে যে পরে এক সময় এক দোকানে যে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার ভাই, আপনাদের এখানে তো এত দাম না, এত দাম কেন, এত দাম চাচ্ছেন কেন? তো আমি বললো, স্যার আপনার পিছনে ফেউ, ওই আমরা যা বিক্রি করবো তার উপরে কমিশন দিতে হবে আপনার ফেউকে, কাজেই আপনি আজকে আর বাজার করতে পারবেন না। তো তার মানে ওই লোক আমাদেরকে হেল্প করুক আর না করুক, ওই যে আমাদের পিছিয়ে পিছিয়ে হাঁটে, ওই দোকানদার সাথে চোখে ইশারা দেয় যে তাকে কমিশন দিতে হবে আমরা যা কিনবো তার উপরে। তো একইভাবে এখানেও দেখলাম, আপনি যেখানে যান, যেমন গতকাল পরশু দিন হয়েছে, বলো ট্যাক্সি লাগবে না, ও মা এখন আমি ট্যাক্সি নিতে যাই, ওরা ট্যাক্সিকে বলে যে যাও পিক আপ করতে পারবা না। পরে আমি অনেক দূর হেঁটে, এটা জাস্ট এ ম্যাটার অফ প্রিন্সিপাল, অনেক দূর হেঁটে তারপর আমরা ট্যাক্সি নিয়েছি। যাই হোক, এইসব ব্যাপারগুলো দোকানে দামাদামি, 100 টাকা চাইলে আসলে 30 টাকা দাম, এইভাবে দামাদামি করে আপনার চলতে হবে। পৃথিবীর যে দেশেই যান এ ধরনের অবস্থা আছে, বিশেষ করে ট্যুরিস্ট এলাকাতে। স্যার হোটেল লাগবে, স্যার ট্যাক্সি লাগবে, এটা হলো বেশি। তো কাজে এগুলো অ্যাভয়েড করবেন। মোট কথা আপনি নিজে যে আর ভালো কথা, কাউকে হেল্প চাইতে যে খুব কেয়ারফুল, কোনো ইনফরমেশন চাইতে গেলে খুবই কেয়ারফুল। ইনফরমেশন দিতে যে আমি যে ধরা খেয়েছিলাম কলকাতায়, সুবহানাল্লাহ, এই গল্প তো আগে পরে বলেছি, আরেকবার না বলি, কারণ শুধু কলকাতার বাঙালিদের বারবার বদনাম করাটা ঠিক হচ্ছে না। আসলে এটা বদনাম না, যেটা হয়েছিল সেটা বলা তো বদনাম না আসলে। সিট পেয়েছি অ্যামেজিং একেবারে, মানে সামনে ঘুম আসা যে এত বড় জায়গা, কিন্তু সমস্যা একটাই, কোনো জানালা নাই, কোনো ভিউ নাই। যাই হোক, এটা কোনো সমস্যা না, আমরা আসার সময় প্রচুর দেখেছি এবং অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ। সো এবার যাওয়ার সময় আমরা আমাদের উইন্ডোর পাশে বসেও কোনো উইন্ডো নাই, তো যাই হোক কোনো কমপ্লেন নাই, ইনশাল্লাহ এনজয় করবো। আলহামদুলিল্লাহ, ফিলিতে অন টাইম এবং সেফলি ল্যান্ড করলাম। আমেরিকান এয়ারলাইন্স ভালো, খুবই ভালো সার্ভিস এবং ল্যান্ডিং ভালো, সবই ভালো ছিল।
গাড়ি পার্ক করেছিলাম এয়ারপোর্ট থেকে একটু দূরে, তো এখন আমরা একটা উবার নিয়ে যাচ্ছি গাড়ি পিক আপ করতে। গাড়ি পিক আপ করে আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। আমাদের আরও সোয়া ঘন্টা লাগবে বাসায় পৌঁছতে ইনশাআল্লাহ। গাড়ি পিক আপ করে এখন আমরা বাসার পথে রওনা হয়েছি, লাগবে আমাদের 1 ঘন্টা ইনশাআল্লাহ। ঝিলমিল গাড়ির শব্দ পেয়ে দৌড়ে চলে আসছে। কেমন আছো ঝিলমিল? তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, স্বাধীন বিজয় তাকে ডাক্তার কাছে নিয়ে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, তার জ্বর এসে গিয়েছিল। বেবি ভালো আছো? ইস, কত মিস করছে আমাদেরকে। কেমন লাগলো? ভালোই ছিল, গরমে অতিষ্ঠ, অনেক দৌড়াদৌড়ি এবং খাওয়া দাওয়াটা খুব একটাই না ওই দেশের। বেড়াতে অনেক এনার্জি লাগে। যাই হোক, আমরা এনজয় করেছি, আশা করি আপনারাও এনজয় করেছেন আমাদের এই ভ্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।